জায়গা থেকে তুমি যে বিষয়টা বলছিলে সেখানে কোথাও গিয়ে একটা প্রশাসনিক জায়গাও চলে আসে, যে একটা সিনেমা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, মানে সেটা শুধুমাত্র এই যে বানানোর বিষয়গুলো বলছো সেগুলো তো ডেফিনেটলি সেটা একটা লং টার্ম প্রসেস এবং সেটা সময় সাপেক্ষ, কিন্তু আমরা এরকম বহু ছবি আসতে দেখেছি যেগুলো দেখা গিয়েছে কোথাও গিয়ে আমাদের সরকারি এক প্রকার যে জায়গাতে এই ধরনের ছবিগুলো দেখানোর জন্যই বোধহয় সেই হলটা তৈরি হয়েছিল। মানে তুমি বুঝতেই পারছো আমি নন্দনের কথা বলছি, এবং যেখানে দেখা যায় যে খুব বেছে বেছে কিছু সিনেমা যেগুলো হয়তো কোনো পলিটিক্যাল কোনো কারণে বা কোনো ব্যক্তির স্বার্থগত কারণে সেই ছবিগুলো সেখানে আর কি চলতে দেয়া হয় না। এই বিষয়গুলো মানে তোমার কাছে মানে কিরকম প্রভাব পড়ে? ভারতবর্ষের সরকার সংস্কৃতি নিয়ে কোনোদিনই ভাবিত ছিল না, কোনো সরকারই ছিল না। তুমি ইতিহাস দেখো, তারা সবসময় ভোট ব্যাংক নিয়ে বদার। তার কারণে ভারতবর্ষের বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা, এই ব্যবস্থায় না হবে দেশের সংস্কৃতি কেন, মানুষের দৈনন্দিন জীবনের কতটুকু উন্নয়ন হয়েছে। আমরা যেটাকে উন্নয়ন বলে দেখছি সেটা আসলে বৃহত্তর বাজার বড় হচ্ছে, অর্থনীতি বড় হচ্ছে, তাই তোমার উন্নয়ন হচ্ছে। তোমার কিন্তু তুমি যদি সার্বিক উন্নতি দেখো তাহলে কিন্তু কিছু উন্নতি হচ্ছে না। তোমাকে যেটা দেখানো হচ্ছে সেটা একটা মানে মাছের তেলে মাছ ভাজা থিওরি। আসলে দেশের মানুষের কিন্তু মানে জীবনযাপনের কোনো উন্নতি হচ্ছে না, আমার হেলথ ব্যবস্থার কোনো উন্নতি হচ্ছে না, আমার দেশের শিক্ষার কোনো উন্নতি হচ্ছে না। এবার ঘটনা হচ্ছে তুমি যে নন্দন নিয়ে বলছো, এ নিয়ে আমি এর আগেও বলেছি। আমি বললাম যে নন্দনে একটা হল, 3টে হল, তার মধ্যে থার্ড হলটা কোনো কাজের না, ওখানে সেমিনার হয়। 2 নম্বর হলটায় সিনেমা দেখানোই উচিত না, ওটা একটা জঘন্য হল। ওটাকে মানে কেন রেখেছে আমি জানি না, একটা জঘন্য প্রজেকশন, মানে বিভৎস, ওটা কোনো হলই না, ওটা সিনেমা দেখানোই উচিত না ওখানে। একমাত্র ওখানে স্ট্যান্ডার্ড তুমি যদি ধরো সেটা হচ্ছে নন্দন 1। নন্দন আমার যদি প্রশ্ন হয় যে নন্দন 1-এ কেন এই ছবি দেখানো হচ্ছে না, ওই ছবি দেখানো হচ্ছে না, সে আইনি নানা রকমের মারপ্যাচ তোমাকে দিচ্ছে, ভালো কথা। তাহলে কেন নন্দনের মতো আরেকটা হল তৈরি করার কথা সরকার ভাবছে না? সরকার তোমাকে এখানে কোনো হেল্প করবে না, এটা আমি বুঝে গেছি। যে এই সরকার, মানে এই সরকার কেন, আমাদের যে এখন রাজনৈতিক বাজার যেটা তৈরি হয়েছে অত্যন্ত ধান্দাবাজ বাজার। মানে সেটা যে কোনো পার্টি যারা আছেন, শাসনে যারা আছেন, বিরোধীতে যারা আছেন, এরা আসলে ক্লুলেস গভর্নেন্স। এরা কোনোদিনই, তুমি যদি ভেবে দেখো, যেটা নিয়ে তুমি বলছো যে কনজিউমার ক্রিয়েট করে কিন্তু গভর্নমেন্ট। আর তুমি ভেবে দেখো আজকে কনজিউমার ক্রিয়েট করবো কি দিয়ে? শিক্ষা দিয়ে। সেই শিক্ষার অবস্থাটা যে কোথায় চলে গেছে। আজকে তুমি এই যে মিডিয়াতে এত আমরা আলোচনা করছি যে এই সমস্ত অপদার্থ শিক্ষক তারা এসছেন, এই হয়েছেন, পরীক্ষা ব্যবস্থার ফেইলিয়ার, এই ইত্যাদি ইত্যাদি, এটা আমরা এখন ভাবছি যে কি এমন ব্যাপার, ঠিক আছে চলে যাবেন, অনেস্ট নিয়োগ হবে। কিন্তু এই যে একটা জেনারেশনের যে গ্যাপটা তৈরি হলো, আজকে এই যে বাচ্চাটা 10-এ পড়ে, যে 7-8-এ পড়ে, এই বাচ্চাটা যে অশিক্ষিত শিক্ষকের দ্বারা শিক্ষিত হলো, এ তো আজকে আমার 10 বছর বাদে কনজিউমার। তাহলে সে কি করে একটা ন্যাশনাল কনজিউমার হবে? তুমি তো তাকে তৈরি করতে পারো, তুমি তাকে মদের নেশায় ডুবিয়ে রেখেছো, তুমি তাকে 500,000 টাকা একটা, তুমি তাকে কাটমানি খেতে শিখিয়েছো, তুমি তাকে বলেছো দালালিটাই প্রফেশন, তুমি তাকে বলেছো যে পার্টির মিটিংয়ে এলে একটু বিরিয়ানি খাওয়ানো হবে, এই সব দিয়ে তুমি তাকে ভুলিয়ে রেখেছো। ফলে তার সে সিনেমা তো হচ্ছে একটা লাক্সারি। একদম, সিনেমাটা কখনোই দৈনন্দিন জীবনের বেঁচে থাকার রসদ নয়। তুমি আগে তোমার মানে বেঁচে সার্ভাইভালের জিনিসগুলোকে ফুলফিল করবে, তারপর যে এক্সট্রা সেভিংসটা থাকবে সেটা দিয়ে তুমি সিনেমা দেখতে যাবে। তোমার বেসিক সার্ভাইভারটাই যখন এনশিওর্ড নয়, তুমি সিনেমা নিয়ে কথা বলাটা তো সময় নষ্ট। এটা তো একটা মানে বাতিলবাজি করছি আমরা সকলে। আসলে এটা কোনো সলিউশন। কারণ তুমি কনজিউমার ক্রিয়েট করতে জানতে হবে। তোমাকে মানুষ যে সিনেমা দেখবে, মানুষ যে শিক্ষিত হবে, মানুষকে আর 4-5টা জিনিস সম্পর্কে, এখানে ট্রেনে বাসে মানুষের মধ্যে একই আলোচনা, কে হিন্দু, কে মুসলমান, কে শূদ্র, কে কি কাস্ট, আচ্ছা কি হলো কালকে ভোটে, কি হলো, ও আমার পাড়ায় একে মেরে দেওয়া উচিত, এই হচ্ছে আলোচনা ট্রেনে বাসে। তো মানুষকে তুমি যদি সবসময় একটা হিংসা, মারামারি, ভোট এই নিয়ে তাকিয়ে রাখো, তাহলে মানুষ সেই নিয়েই কেটে থাকবে, মানুষ ফ্রাস্ট্রেটেড। এই তুমি একটা মানে তুমি যুব সমাজের মধ্যে একটা স্টাডি করে দেখো, এই জেনারেশনটা মানে যারা আমরা এই সময় আজকের দিনে দাঁড়িয়ে যে জেনারেশন জি যারা বলছি নিজেদেরকে, এই জেনারেশন জি সব থেকে বেশি ডিপ্রেসড, সব থেকে বেশি মানে ক্লুলেস। তারা জানে না তাদের কেরিয়ারটা কি হতে চলেছে, আগামী দিন তারা কি করবেন। কোনো কাউন্সিলিং এর ব্যবস্থা নেই। তুমি বলছো হ্যাঁ বিরাট একটা আইটিতে ডেভেলপ করলো, এই হলো সেই হলো, খুব ভালো কথা। তুমি জানো আইটি কিভাবে রান করে? তুমি জানো আইটির লোকেদের অ্যাভারেজ স্যালারি কত, তাদের কিভাবে এক্সপ্লয়েট করা হচ্ছে? সেটা খুব সাকসেসফুল ইন্ডাস্ট্রি। তুমি একটা আইটির গ্রোথ দেখিয়ে দিলে, হ্যাঁ আইটিতে গ্রোথ হয়েছে, নিয়ে কেউ অস্বীকার করছে না। এবং এটাও সত্যি যে কলকাতার
মার্কেট আগামী ভবিষ্যতের মানে আইটি ইনভেস্টমেন্টের জন্য সব থেকে বৃহত্তম মার্কেট হতে চলেছে। কোথাও কোথাও ব্যাঙ্গালোরকে ছাপিয়ে দেওয়ার একটা টেন্ডেন্সি তৈরি হয়েছে। এবং সেদিনের কাগজে পড়ছিলাম যে সব থেকে বেশি মিলিয়নিয়ার কলকাতা সল্ট লেকে আছে, যেহেতু এই হাই রাইজ ইনভেস্টমেন্টটা হচ্ছে। কিন্তু শুধু ইনভেস্টমেন্ট হচ্ছে বলে তুমি একটা মানে যুব সমাজ খুব সাকসেসফুল এটা তুমি মানে বলে দিতে পারো না। তার কারণ শুধু চাকরি একটা দিয়ে দিলাম, তোমাকে আমি 50,000 টাকা চাকরি দিলাম, দিয়ে যাচ্ছে তাই করালাম, তোমার জীবনটা এক্সস্ট করে নিলাম, তুমি ডিপ্রেশনে চলে গেলে, তাহলে কি তুমি সফল বলতে পারবে তুমি যে আমার দেশের খুব মানুষ খুব আনন্দে আছে? সেটা কিন্তু হচ্ছে না। ফলে শুধুমাত্র কতগুলো ডেটা দিয়ে সাফল্য বিচার করা যায় না, তুমি ভিতরে ভিতরে ঢুকে তোমাকে দেখতে হবে। এবং এই যে সিনেমার তুমি যে বলছো নন্দনে কেন দেখানো হয় না, নন্দনে দেখানো হয় না তার কারণ হচ্ছে নন্দনটা কারা চালায় দেখতে হবে তোমাকে। আমি নিজে তোমাকে বলছি, আমার নিজের এই অভিজ্ঞতা আছে। আমি নন্দন 3-তে করতে গেছি তোমার লীলা মজুমদার স্মারক বক্তৃতার জন্য সন্দেশের পক্ষ থেকে যেটা হয়, যারা বসে আছেন তারা মানে লীলা মজুমদারের নামটা শুনে হাঁ করে তাকিয়ে আছেন, বোধহয় বুঝতে পারছেন না কার কথা বলছি। এই ধরনের কতগুলো লোককে দপ্তরে বসিয়ে রাখা হয়। তারপরে যখন সন্দীপ রায়ের চিঠি নিয়ে যাচ্ছি আমরা, যে আমরা রায় সোসাইটি থেকে এসেছি, তখন তারা নড়ে চড়ে বসছেন। তাহলে যারা রায় সোসাইটি নয় তারা যদি কোনো ভালো কাজ করে তারা কি হবে? তারা জায়গা পাবে না, চান্স পাবে না। আমরা রায় সোসাইটির মেম্বার, আমাদের একটি ইনফ্লুয়েন্স আছে বলে আমরা ধমক দিয়ে কাজ করাতে পারছি, বাছা বলে কাজ করাতে পারছি। তারা বুঝতে পারেন না তারা কোন জিনিসটা, যে তোমাকে ডিসিশন মেকিং বডিটা ঠিক করতে হবে। কারা ডিসিশন নিচ্ছেন? তারা না সিনেমার লোক না বিয়ের লোক, তারা সরকারের মাইনে করা কিছু রোবট, যাদেরকে কিছু গাইডলাইন দিয়ে দেওয়া হয়েছে এবং তারা সেইটাকে মেনে যারা সেন্সার করেন। যারা সেন্সারে আছেন আমি নাম বলতে চাই না, তুমি যারা সেন্সার করান কি জিজ্ঞাসা করবে, তারা সিনেমার লোকই নয়, তারা সিনেমার লোকই নয়, হয়তো কেন্দ্রীয় সরকারের খুব ঘনিষ্ঠ সেন্সার বোর্ডের একটা ক্রিয়েটিভ জায়গায় এসে বসে আছেন, বুঝতেই পারছেন না। তাদেরকে হয়তো বলে দেওয়া হয়েছে যে শোনো রাম নিয়ে কথা বললে কেটে দিতে বলবে, কিন্তু রাম নিয়ে কি কথা বলছি সেটা যে বোঝার জন্য যে মেধা, সেই ইন্টেলিজেন্স নেই। আমরা এরকম বহু ছবি হয়েছে, একটা ছবিতে রামকে একটা সুন্দরভাবে, রাম মানে ধর্মীয় হিসেবে নয়, একটা অন্য কনটেক্সটে ব্যাখ্যা করা হচ্ছে, সেন্সার যেই নাম শুনলো এটাকে নোট করে নাও, এটা কেটে দিতে হবে। তারপর তাকে 20 মিনিট ধরে বোঝানো হলো সেন্সার অফিসকে যে এটা, তখন সে আচ্ছা তাহলে ঠিক আছে। এবার যে বোঝাতে পারবে না, যার কমিউনিকেশন স্কিল নেই, যার সেই ইনফ্লুয়েন্স নেই, সে করবে কি? সে বলে সেন্সার বলেছে চল বাদ দিয়ে দিই, হয়তো তো সিনেমার গুরুত্বপূর্ণ অংশ কাটা পড়ে গেল। তো ঘটনা হচ্ছে যে তুমি মানে নন্দন একটা নিয়ে পড়ে আছো কেন? তুমি আর একটা নন্দন বানাও। আর এই যে মাল্টিপ্লেক্সে এত সিনেমা দেখে না, সিনেমা দেখার সামর্থ্য মানুষের কাছে নেই। সবার হাতে, আমি এখানে বসে ডায়লগ দিচ্ছি, পিভিআরে গিয়ে পপকর্ন খেতে খেতে 700 টাকা 500 টাকার টিকিট কেটে দেখবো, এইটা আমার বিলাসিতা, আমি প্রিভিলেজ ক্লাস। গ্রামগঞ্জে মফস্বলের মানুষের কাছে 700 টাকা সারা সপ্তাহের রোজগার নয়, তাদের কাছে 30 টাকার সিনেমার টিকিটটা টিকিট। সেই জন্য নন্দন সবসময় হাউসফুল যায়। নন্দন হাউসফুল যাওয়াটা সাকসেসফুলের মাপকাঠি নয়, তার কারণ হচ্ছে নন্দনে মানুষ অ্যাফোর্ড করতে পারে। তুমি যদি আরো 5টা নন্দন এরকম তৈরি করতে পারো যেখানে 50 টাকা 70 টাকা 80 টাকার টিকিটে মানুষ একটা সিনেমাকে এনজয় করতে পারবে। আমাদের সিনেমার অধঃপতনটা হলো, তুমি যেমন বললে রাজনীতি একটা কারণ, আরেকটা কারণ কিন্তু সিঙ্গেল স্ক্রিনকে মেরে ফেলা। তুমি মাল্টিপ্লেক্স আনছো, আধুনিক টেকনোলজি আনছো, আমি সব মেনে নিচ্ছি, কিন্তু সেইটার অ্যাফোর্ডেবিলিটি আছে কি? আমার দেশের মানুষের মাথা পিছু রোজগার কি অত টাকা যে একটা 300 টাকার টিকিট কেটে বসে দেখবে? তার কাছে ওই কাঠের চেয়ার শক্ত হোক, ফ্যান ঘর চলছে, কোনো অসুবিধা নেই, কিন্তু ওইটুকুই তো অ্যাফোর্ডেবিলিটি। সে গিয়ে সুন্দর করে শাহরুখ খানকে দেখে চলে এলো পাড়ার হল থেকে। এইটা তার কাছে মানে কনজাম্পশনের তার লিমিটটাই এটা। তো আমাকে মানুষের কাছে মানুষের মতো করে পৌঁছে দিতে হবে। আর আরেকটা যেটা বলছো তুমি, সিনেমা চলছে না, তার একটা মেজর কারণ হচ্ছে যে এখন যারা ডিরেক্টর আছেন, তুমি যদি ভালো করে অবজার্ভ করে দেখো, তারা যে কোনো গল্পকে শহরের পয়েন্ট অফ ভিউ থেকে দেখে, যার জন্য শহরের বাইরের মানুষ কানেক্ট করতে পারে না। তারা বৈবাহিক মানে বিবাহ বহির্ভূত সম্পর্ক দেখাচ্ছেন, কিন্তু একটা সন্তোষপুরের ফ্ল্যাটের গল্প বলছেন, একটা নিউ টাউনের ফ্ল্যাটের গল্প বলছেন। তারা কিন্তু রানাঘাটের গল্পটা বলছে না, সে কিন্তু উত্তর দিনাজপুরের গল্পটা বলছে না। তো তার জন্যই মানুষ কিন্তু কানেক্ট করতে পারছে না। এই ছবিগুলো হামি চলছে কেন? এই যে বাচ্চাদের এই যে মজাটা, এই দুষ্টু বাচ্চা, আমরা সবাই দুষ্টুমি করি। সেক্টর 5 স্কুলের ছেলেটাও দুষ্টুমি করে, আবার দিনহাটার ছেলেটাও দুষ্টুমি করে, ফলে সে কানেক্ট করতে পারছে। আর যে ছবি কানেক্ট করতে পারবে না মানুষ, ফলে যেই মুহূর্তে ডিরেক্টর আলাদা হচ্ছেন, শুধু তাই নয়, তুমি বলছো তোমাকে আমি বলে দিচ্ছি আর্ট ফিল্মের ডিরেক্টর হিসেবে, তার কারণটা কি? তার কারণ তোমার সিনেমার ভাষাটা আমি বুঝতেই পারছি না। সেই জন্য
অডিয়েন্স প্রত্যেকটা কন্টেন্টের আলাদা, এটা তোমাকে আগে বুঝতে হবে। আর কে তোমাকে আলাদা করলো সেটা বিষয় নয়, বিষয়টা হচ্ছে তুমি যাদের প্রত্যেকটা প্রোডাক্ট বানানোর একটা টার্গেট গ্রুপ আছে। আমি একটা জিনিস বানালাম আর পৃথিবীর সমস্ত জনগণকে স্যাটিসফাই করলাম, এটা কখনো হতে পারে না। তোমার প্রত্যেকটা কন্টেন্টে সেপারেট মার্কেট, সেপারেট বায়ার্স আছে, প্রত্যেকটা টিজি আছে। তুমি তোমার টিজিকে স্যাটিসফাই করতে পারছো কিনা সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। তুমি যদি তোমার টিজির কাছে পৌঁছে যেতে পারো, দোস্তজি আমার সিঙ্গেল স্ক্রিন হয় চললো না, তাতে কিছু এসে যায় না, কিন্তু দোস্তজি যে অডিয়েন্সকে টার্গেট করেছে, আমি যেটা বললাম, যারা পাঠান দেখে সিটি মারবে তারা দোস্তজি দেখবে না, আবার যারা দোস্তজি দেখবে তাদের কাছে এই আদি পুরুষটা একটা অদ্ভুত জিনিস মনে হবে। ফলে প্রত্যেকটা জিনিসের একটা নিজস্ব স্পেক্টেটার্স রয়েছে, নিজস্ব এক্সপিরিয়েন্স রয়েছে। তো তুমি প্রোডাক্টটাকে সেগ্রিগেট করো যে আমার প্রোডাক্ট এটা, তুমি কে ইন্ডাস্ট্রি কি বললো, কে তোমাকে একটা প্রোডাকশন কোম্পানি কি বললো, সেটা ইম্পর্টেন্ট না। তুমি কি বলতে চাইছো এবং তুমি যাদের কাছে বলতে চাইছো, সেটা শহরের অডিয়েন্স হোক, গ্রামের অডিয়েন্স হোক, তুমি তাদের মতো করে বলতে পারছো কিনা। কারণ সিনেমা তারা কমিউনিকেশন প্ল্যাটফর্ম। অধিকাংশ সিনেমা যেগুলো চলে না, সেগুলো আমি নিজে দেখেছি, তার না চলার মূল কারণ হচ্ছে মানুষ কানেক্ট করতে পারে না। ডিরেক্টর ভেবে নিচ্ছেন যে আমি যে কনটেক্সট থেকে বলে এসেছি, আমি আন্তনিয়নি দেখেছি, আমি গোদার দেখেছি, আমার অডিয়েন্স আন্তনিয়নি দেখেছি, এটা ভুল ধারণা। তার জন্যই মানুষ কিন্তু কানেক্ট যে ছবি করতে পারেন না, অনেক শহরের ছবি, ভালো ল্যাঙ্গুয়েজের ছবি ভালো কানেক্ট করতে পারছে না, কারণ তুমি একটা জিনিস দেখিয়ে বলে দিলে যে এটার মানে হয়তো এইটা, এটা তুমি ভেবেছো, তুমি আমাকে বোঝাতে পারলে না। তুমি ভেবেছো যে আচ্ছা দেখিয়ে দিলে একটা ফাঁকা ঘর, শূন্যতা বোঝালাম, কিন্তু সেটা কমিউনিকেট হচ্ছে কিনা থ্রু ইউর অডিও ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ, সেটা নিয়ে এখানে কেউ ভাবিত না। তারা ভাবছেন যে আমি খুব উৎকৃষ্ট একটা ছবি বানিয়ে ফেললাম, সেই ছবিটা বানিয়ে প্রেজেন্ট করে দিলাম, এইবার তারা কান্নাকাটি করছেন, হ্যাঁ কেউ দেখছে না, অডিয়েন্স আসছে না হলে, কিন্তু তারা কোডটা বোঝার চেষ্টা করছে না যে ডিস্ট্রিবিউশনটা ঠিক করো আর তুমি তোমার কমিউনিকেশনটা ঠিক করো। তুমি কি বলছো, শহরের চোখ থেকে তুমি গ্রামকে বলতে পারো না, আবার একইভাবে গ্রামের চোখ থেকে শহরকে বলতে পারো না। প্রত্যেকের কনটেক্সট আলাদা, সমাজ আলাদা, বেড়ে ওঠা আলাদা, শিক্ষা আলাদা, সংস্কৃতি আলাদা, ভাষা আলাদা, তাদের জীবনকে দেখার মানে যে দর্শন সেটা আলাদা, অর্থনীতি আলাদা। ফলে তাদেরকে তাদের মতো করে বলতে হবে। ওপেনহাইমার দেখে আমি যেভাবে ইন্টারপ্রেট করতে পারবো, একটা সায়েন্স ফিকশন দেবে, আমি যেভাবে ইন্টারপ্রেট করতে পারবো, নদিয়ার ছেলেটা সেভাবে ইন্টারপ্রেট করবে না। তার কাছে সেই মানে ইন্টারপ্রিটেশনটাই আলাদা। এবার ঘটনা হচ্ছে, তাহলে আমি কি মাস কমিউনিকেশনের জন্য ছবি বানাবো, নাকি আমি একটা স্পেসিফিক অডিয়েন্সের জন্য ছবি বানাবো? সেই ছবি বানানোর ধারণটা ঠিক করতে হবে, এবং তার জন্যই ভালো ডিরেক্টরের পাশাপাশি প্রয়োজন এই ছবিগুলি বানানোর জন্য যোগ্য প্রডিউসার এবং ইনভেস্টার।